আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি কিছু বিষয়ে কথা বলবো। এর মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কতগুলো পদ থাকবে এবং 18তম নিবন্ধনে কত পার্সেন্ট পাশ করতে পারে এই বিষয়ে কিছু কথা বলবো, এবং শূন্যপদ কতগুলো হবে, কতগুলো শূন্যপদ পূরণ হতে পারে। ইভেন আর একটি বিষয় বলবো যাদের বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য, সেটা হচ্ছে বদলি। মানে তিনটা বিষয়। তো প্রথমে যদি আমি বলি শূন্য পদ নিয়ে কথা বলি, অনেকে বলতেছে যে 1 লক্ষ প্লাস শূন্য পদ। তো 1 লক্ষ প্লাস শূন্য পদ যেহেতু, তাহলে 18তম নিবন্ধনধারী যারা আছে এখানে 84,000 জন ভাইবা দিয়েছে। অনেকে ভাবতেছে যে সবাই পাশ করবে, এরকম একটা কথা বলতেছে। কিন্তু এখানে কিছু খেলা আছে, যদিও বা মানে বিগত সাল থেকে যেগুলো হয়ে আসতেছে আপনারা দেখবেন যতগুলো শূন্য পদ থাকে তত শূন্যপদ কিন্তু কখনোই পূরণ হয় না। এটা একটু ভালো করে খেয়াল করবেন। আমি যদি প্রথম গণবিজ্ঞপ্তি থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত দেখি, শূন্যপদ দেখাবে বেশি, কিন্তু শূন্যপদ এইগুলো থেকে যায়। প্রথম গণবিজ্ঞপ্তি থেকে যদি আপনি অ্যানালাইসিস করেন, কোনো শূন্যপদই, এবং একটা সময় এরকম ছিল যে তারা প্রতিষ্ঠান পরিবর্তন করে চলে যেত। হ্যাঁ, তো এইভাবে খুব বেশি শূন্যপদ পূরণ করতে পারতো না। ইভেন গত যে পঞ্চম গণবিজ্ঞপ্তি সেখানেও কিন্তু ওই রকম দেখবেন যে আগে থেকেই শুনছিলাম যে 70,000 বা 80,000 এরকম আছে, কিন্তু হচ্ছে পরে যোগদান করে কতজন, 14,000 বা 15,000 জন। এখানে একটা খেলা আছে। খেলাটা কেমন আমি বলি। সাপোজ 1 লক্ষ প্লাস যে শূন্যপদ আছে, এই টাকাটা তো আছে, তাই না? এই টাকাটা তো সরকারের তো আছে, এই টাকা তো আপনার হচ্ছে মিস নাই। এখানে সাপোজ আমি যতটুকু জানি 17,000 কোটি টাকা হচ্ছে বাজেট থাকে ইয়ের জন্য, এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বাবদ। তো বেতন বাবদ যদি 17,000 কোটি টাকা বাজেট থাকে, তাহলে 1 লক্ষ শিক্ষকের জন্য কত হবে, যেহেতু 4 লক্ষ প্লাস শিক্ষক আর কি, 3 লক্ষ প্লাস। তো তাহলে মিনিমাম 2,000 কোটি টাকা থেকে যাচ্ছে। 2,000 কোটি টাকা যদি থেকে থাকে, আপনি চিন্তা করেন এই টাকাটা যদি রেখে দেয় তাহলে এখান থেকে একটা ইন্টারেস্ট আসে না? বাট কোনো একটা প্রকল্পেও তো বিনিয়োগ করা যায়। এগুলো হয়তো বা যারা ফিনান্সিয়াল এক্সপার্টস তারা ভালোভাবে বলতে পারবেন। বিষয়টা চিন্তা করুন, কিন্তু এখানে কিন্তু টাকার খেলা। যে শূন্যপদ আছে, এবং আপনি আমারে প্রমাণ করে দেখান প্রথম গণবিজ্ঞপ্তি থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তি যতগুলো শূন্যপদ দেখানো হয়, এই শূন্যপদগুলো পূরণ হয় কিনা। আমার ফার্স্ট প্রশ্ন কিন্তু এটা। তাহলে শূন্যপদ পূরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি 10,000 বা 20,000, 20,000ও হয় না। মানে দেখাচ্ছে যে 20,000, কিন্তু তখন আবার কিছু কারিশমা আছে, অনেকে যোগদান করেন, এটা তারাও বুঝে। তো এখন এই যে 18তম যে নিবন্ধনধারী, এদের জন্য আমি মনে করি একটা দুঃসংবাদ আছে। এবারও যে 80,000-এর কথা বলতেছে, 80,000 হচ্ছে হবে না। 80,000 যে 82,000 জন পাশ করছে, সবাই মনে করছে হচ্ছে এদের সবার মনে হয় চাকরি হবে। না না, বিষয়টা এরকম হবে না। এবার মনে হয় সর্বোচ্চ ফেল করাবে। আমি প্রথমে বিষয়টা বুঝতে পারছিলাম না, কিন্তু এখন যতটুকু বুঝতে পারছি যে সর্বোচ্চ ফেল করাবে। আর একটা বলি, 1 থেকে 12তমদের জন্য দুঃসংবাদ, আপনারা চাকরি পাবেন না। মানে যত হোক, এটা হচ্ছে কোনো একটা কারণে এটা করে দেবে। হ্যাঁ, তো এখন আর একটা বিষয়, এখানে মূল বিষয় হচ্ছে যে এবার সর্বোচ্চ ফেল করাবে। ফেল কিন্তু এই কারণে করাবে কারণ এখানে একটা মন্ত্রণালয়ের বিজনেস বলতে পারেন। মানে আগের থেকে বুঝতে পারছেন কি, এটা পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত বিজনেসের খেলা, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা, এবার গেল এর পরের স্টেপ। যদি বলেন যে শূন্য পদ মন্ত্রণালয় সংরক্ষণ করে রাখতে চাই, এই বিষয়টা, শুধু এই বিষয়টা ক্লিয়ার করবেন। এটাতে তো ক্লিয়ার। তার মানে টাকার একটা বিষয় আছে যে এই টাকাটা বিনিয়োগ করা যায়। এখন যদি বলেন বদলির বিষয়ে আসলে একটা বিষয় আমি দেখছি যে এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব থাকে। হ্যাঁ, তো এবারও এইরকমই কাজ করছে আমলারা। প্রথমে কিন্তু বদলি দিতে চায় না, এটা দেখবেন খেয়াল করে। শুধু কি করছে, সুপারিশপ্রাপ্তদের পারস্পরিক বদলি। তার মানে এখানে কোনো মানে যার পদ যার আছে এবং সে ওই জেলার হতে হবে, এরকম একটা করছিল। তার মানে বদলি এরকম করছে। হ্যাঁ, তো নেক্সট টাইমে আবার কি করছে দেখেন, একটা খেলা, এখানেও একটা খেলাটা হচ্ছে
পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বলছে, আপনারা দেখতে যদি পঞ্চম গণবিজ্ঞপ্তিটা দেখেন তাহলে বুঝতে পারবেন। পঞ্চম গণবিজ্ঞপ্তির আগে ওই হচ্ছে বদলির নীতিমালাটা কি করছে, এখানে একটা খেলা খেলছে। কখনো আমি দেখি নাই যে এর আগেও তো এই খেলাটা খেলতে পারতো, যে হচ্ছে এনটিআরসি এর সনদ যারা এনটিআরসি এর সনদদের বদলি দিতে হবে, বা আগের নীতিমালায় তো এরকম কথা বলতে পারতো, আগের নীতিমালাতে কিন্তু এরকম করেনি। কিন্তু তারাই বা কি করছে, সুপারিশপ্রাপ্ত আর এনটিআরসি এর খেলা খেলার জন্য 18 যে নীতিমালা এটাতে কি করছে, মাউসি হচ্ছে লিখছে এরকম যে শুধুমাত্র সুপারিশপ্রাপ্তদের বদলি করতে হবে, মানে দিতে হবে। কিন্তু কারিগরি এবং মাদ্রাসা নীতিমালাতে অবশ্যই এটা লেখা নাই, এটাতে সকল ইন্ডেক্সধারী শিক্ষক বদলি হতে হবে, এরকম একটা মানে করে রাখছে। ওটাকে কি বলে, একটা নীতিমালা করে রাখছে আর কি, মানে যাতে এদের মধ্যে বাধাই দেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা গেল। তো পরে হচ্ছে ওইটাকে কি বলে, নীতিমালা অলরেডি করছে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের শুধুমাত্র পারস্পরিক। তো এরপরে তারা আবার লবিং গ্রুপিং করছে। হ্যাঁ, লবিং গ্রুপিং করছে, কিন্তু তারা খুব হিসাব করে দেখছে যখন প্রজ্ঞাপনটা জারি করছে ঠিক তখন কিন্তু এই বদলিটা কার্যকর করেনি। কারণ যদি বদলি কার্যকর করে, একটা জিনিস চিন্তা করেন যে এখন প্রায় মনে হয় সম্ভবত হচ্ছে 5 বছর নিয়োগ দিছে। তো আরেকটা বিষয় আপনারা বুঝতে পারেন যে 1,10,000 বা 20,000 হচ্ছে শিক্ষক আছে এই পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত। তা আমার প্রশ্ন, প্রত্যেকবারই কিন্তু শুনতে পাই যে এরকম 60,000 70,000 হচ্ছে হবে, পূরণ হবে, পরে লাস্টে পূরণ হয় কত, এই যে 20,000। দেখেন খেলা, পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত হচ্ছে কত, 1,20,000। তো এখন যদি সাপোজ বদলির প্রজ্ঞাপনটা জারি করে দেয়, মানে জারি করছে, কিন্তু এটা যদি কার্যকর করে দেয়, তাহলে 1,20,000 জন কিন্তু সবাই কিন্তু চেষ্টা করবে যে মানে কাছে থাকলেও তোর এখানে ভালো লাগতেছে না, পাশের একটা প্রতিষ্ঠানে যায়। তো একটা নাড়া পড়, মানে ওই শূন্য পদগুলোতে তো হচ্ছে মানে টাচ করতেছে, টাচ করলে কিন্তু এখানে টাকার বিষয়, যে 2,000 কোটি টাকা আছে, এই টাকাটা কিন্তু ইনভেস্ট করা আছে সরকারের কোনো না ইয়েতে, আমি এটা বুঝি না, কিন্তু আমি যতটুকু আমার অ্যানালাইসিসে ধরা পড়ে। তো তাহলে এটাতে তো নাড়া পড়তে পারে। এই জন্য একটা কি খেলা খেলছে, যে শুধুমাত্র সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির প্রজ্ঞাপনটা জারি করছে, এবং এমন একটা সময় প্রজ্ঞাপনটা জারি করছে যে কি করছে, যে মানে এরা যাতে মামলা করতে পারে। আর আরেকটা বিষয় বলি, বদলির কথা যদি বলেন, এমনি প্রকৃতভাবে বদলির যদি মাঠের কথা যদি বলেন, আমি যতটুকু দেখছি, যদি হচ্ছে যারা কমিটির নিয়োগ শুধু এনটিআরসি এর সনদ আছে, এরাও কিন্তু 100 বা 150 জনের বেশি আমি মাঠে পাই না, বা সর্বোচ্চ 1,000, এদের অবশ্যই আমি দেখছি। কিন্তু যারা সুপারিশপ্রাপ্ত এরাও হচ্ছে আপনার ওই 100-150 বেশি কিন্তু মাঠে থাকে না। তো যেহেতু সংখ্যাই কিন্তু কম, এরা কিন্তু খুব একটা বাধা দিতে পারবে না। বাধা দিতে পারবে, বাধা কিন্তু দেওয়ার মতো সক্ষমতা নাই। এবং যেহেতু সরকারের হাতে এটা নিয়োগ প্রক্রিয়া বা যে কোনো কিছু বলেন, তারা কিন্তু তাদের মতো করে করে রাখে। যেমন হচ্ছে, যেমন একটা বিষয় যদি খেয়াল করেন, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এমনভাবে সিস্টেম করছে, মানে ওই বয়সটা করছে, তারা মামলাও করছে, তারা কিন্তু পারে নাই, কারণ সরকার যতই করুক সরকারের সাথে পারাটা এত সহজ না। আর বদলিতে কিন্তু হচ্ছে, আরেকটা বিষয়, বদলি কিন্তু প্রতিষ্ঠান প্রধানও চায় না, কারণ একজন হচ্ছে 20 বছর 25 বছর আছে, তো যদি স্বাভাবিকভাবে হচ্ছে একটা শিক্ষকের বদলি হয়, তখন তো তারাও চিন্তা করতে পারে তাহলে তো আমাদেরও বদলি হইতে পারে। অনেকে ভালো প্রতিষ্ঠানে আছে, খারাপ প্রতিষ্ঠান আছে, সেও তো হচ্ছে ভালো প্রতিষ্ঠানে যাইতে পারে। তো এই জন্য তবে এক জায়গাতে যারা থাকে একই জায়গায় থাকার চেষ্টা করে। হ্যাঁ, তো প্রতিষ্ঠান প্রধানরাও বদলির বিষয়টা হচ্ছে খুব একটা পছন্দ করে না। তো এখানে আমি যতটুকু মনে করি, বদলিটা হইতো একটা কাজ করলে যদি সবাই একত্রিত হতো, একত্রিত যেহেতু হয়নি। তবে এখানে একটা বিষয় আছে, আমি বদলি প্রত্যাশী শিক্ষকদের বলি যে বদলিটা যেহেতু হচ্ছে একবার শুরু হয়েছে, যদি কেউ আন্দোলন না করে, ওইটাকে কি বলে হচ্ছে, আন্দোলন করলেও যদি কেউ আইনগত আশ্রয় না নেয়, তাহলে বদলিটা আটকাতে পারবে না। কিন্তু যদি আইনগত আশ্রয় নেয়, তাহলে বদলি আটকে যেতে পারে। যদি বলেন কেন, আমি প্রথম কারণটা বলি। প্রথম কারণটা হচ্ছে, যখনই এটা হচ্ছে কোনোভাবে স্থগিত হবে, তো সরকার কিন্তু আপিল করার সুযোগ পাবে। তো সরকার আপিল করার সুযোগ পেলে এখানে আপনার একটা বিল ভাউচার করা যায়, যেটা 5 লক্ষ 10 লক্ষ 15 লক্ষ টাকা করা যায়। তো এখন আপনারা চিন্তা করেন, আপনারা যারা হচ্ছে মনে করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষক, আপনারা কি 15 লাখ টাকা দিয়ে হচ্ছে ওই বদলি নিতে যাবেন, বা টাকা কি ওইভাবে আপনি লবিং গ্রুপিং করতে পারবেন? আবার তাদের ওই যে ওইখানে 2,000 কোটি টাকার বিষয়।
তো যদি এইখানে বদলি চালু হতে পারে, যদি শুধুমাত্র আপনারা ওই যে কেউ যদি রিট না করে বা আইনগত আশ্রয় যদি না নেয়, তাহলে বদলি চালু হবে। তাছাড়া যদি কেউ আইনগত আশ্রয় নেয়, আর আইনগত আশ্রয় নিলে 100% এটা হচ্ছে স্থগিত হবে, কারণ বলবে যে আমিও শিক্ষক ও শিক্ষক, আর তারা তাদের নীতিমালা দেখাবে। অনেকে হচ্ছে নীতিমালার কথা বলেন আপনারা, যে আমার ওই নীতিমালাতে তো লেখা নেই। আরে ভাই, উনি যখন হচ্ছে করবে কি বলে, সাপোজ আমি হচ্ছে 2016 সালে আমি ঢুকছি, হ্যাঁ, তো আমার নীতিমালাতে তো বদলি উল্লেখ ছিল, তো আমি তো আমার নীতিমালাতে হচ্ছে করব, বা ওই যে যেই নীতিমালা 18 নীতিমালা দেখাবে, এবং অলরেডি রায়ও কিন্তু আছে, বলবে ওই নীতিমালা অনুসারে আমাদের হচ্ছে করছে, বদলি দিচ্ছে না। তো তখন শিক্ষা মন্ত্রণালয় বলবে আচ্ছা ঠিক আছে, এদের প্রজ্ঞাপনটা জারি করার জন্য আমরা করি হচ্ছে কি বলে একটা সময় নিই। তারা কিন্তু এরকম একটা কথা বলে ফেলবে। তাহলে এবার বুঝেন। তো আসলে এই আলোচনা করতে গেলে আলোচনা শেষ হবে না। হ্যাঁ, আপনারা রাগ করেন না। যদি আমি জানি অনেক বদলি প্রত্যাশী, আমি এই সত্য কথাটা বলি, অনেকে হচ্ছে রাগ করার চেষ্টা করে, আসলে রাগ করে না, আমি দেখি, কিন্তু আসলে বাস্তবতাটা মানে এত সহজ না। একটা জিনিস দেখেন, শিক্ষা কমিশন হলো না কেন? শিক্ষা কমিশন করলে শিক্ষকদের বেতন ভাতা দিতে হবে, যেমন যেমন হচ্ছে আপনার এই সকল এমপি শিক্ষকদের আপনার অন্তত শতভাগ উৎসব ভাতা এবং 45% বাড়ি ভাড়া দেওয়া লাগবে। এই জন্যই কিন্তু হচ্ছে ওই শিক্ষা কমিশনের কথাটা বলেনি, প্রথম কথাতে এটা থাকবে। হ্যাঁ, তো এই জন্য অনেক সমস্যা আছে, বুঝছেন তো। আর আমি সর্বশেষ যে কথাটা বলবো, আপনারা যারা হচ্ছে ওই যে 18তম পরীক্ষা দিচ্ছেন আর কি, এখন থেকে আপনারা বলতে পারেন যে যতগুলো শূন্য পদ আছে, এই শূন্য পদগুলো যাতে পূরণ হয়।